আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আমরা 2025কে টার্গেট করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেখানে আজকে পড়ব প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের যেই পর্বটা লাস্ট আমি শেষ করেছিলাম এই বলে যে হর্ষবর্ধনের যে বিজিত অঞ্চল সে হর্ষবর্ধনের অঞ্চলে হর্ষবর্ধন মারা যাওয়ার পরে একাধিক শক্তির উত্থান পতন হয়, আবারও দ্বিতীয় পর্বের আধিপত্য লাভের সংগ্রাম চলে। আজকে সেই স্টোরি নিয়েই আলোচনা শুরু করবো। অতএব আধিপত্য লাভের সংগ্রামের এটা কিন্তু দ্বিতীয় পর্ব আমরা পড়ছি। তৃতীয় পর্বে আমরা শশাঙ্কের যে পাল বংশ, শশাঙ্কের পরে বাংলায় যে পাল বংশ রাজত্ব করেছে সেটা পড়বো এবং তারপরে আমাদের সেন বংশ পড়তে হবে। তাহলে লম্বা চলতে থাকবে, সেটা মাথায় রেখে অনেকে বুঝতে পারো না যে কোন চ্যাপ্টারটা কোথায় শেষ হচ্ছে গিয়ে, তো সবে চ্যাপ্টারটা শুরু হয়েছে, তার দ্বিতীয় ক্লাস আজকে। তাহলে দেখো হর্ষবর্ধনের যে বিজিত অঞ্চল, সেই হর্ষবর্ধনের বিজিত অঞ্চল যদি আমরা দেখি সেগুলি হর্ষবর্ধন 647-এ মারা যান। বারবার বলেছি, মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। 647-এ মারা যাওয়ার পরে তার যে বিজিত অঞ্চল সেখান থেকে দিল্লি আজমেরে স্বাধীন চৌহান বংশের উত্থান হয়, ঠিক আছে, গুজরাটে সোলাঙ্কি বংশের উত্থান হয় এবং এখানে এই অঞ্চলটা বলবো, সেই অঞ্চলে আমরা বেসিক্যালি কোথা থেকে উত্থান শুরু হবে? মালব অঞ্চল থেকে। মালবে আমরা এর আগের ক্লাসেই জেনেছি যে মালবে যশোধর্মনার বংশ রাজত্ব করতো, তারপরে অবধ বংশ রাজত্ব করেছে, তারপরে প্রতিহারারা রাজত্ব করেছে এবং এই অংশটুকুতে ওই উত্তর পশ্চিম অঞ্চলে যতগুলি শক্তির উত্থান পতন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী ছিল হচ্ছে এই প্রতিহারারাই। আর এটাই তোমাদের দেখো লাল 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 বিন্দু দিয়ে দেখানো হয়েছে যে এদের সাম্রাজ্যের প্রসার এতটা সর্বোচ্চ হয়েছিল, কিন্তু সবসময় যে সব অংশ ধরে রাখতে পেরেছে তাও কিন্তু না, তবুও সব থেকে বেশি শক্তিশালী ছিল। তাহলে মালব অঞ্চলে যশোধর্মনার বংশের পর অবধ বংশ এবং অবধ ডাইনাস্টির পরে সেখানে প্রতিহারা ডাইনাস্টি এবং প্রতিহারারা শেষ পর্যন্ত পরের দিকে দুর্বল হয়ে একটি ছোট্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। সেই অঞ্চলটাই ছিল কনৌজ এবং প্রতিহারাদের পরে সেই কনৌজে আবার গাহরবাল বংশ রাজত্ব করে। আর তারপরে আমরা ওই মালব অঞ্চলেরই একটা দিক যেখানে পারমার বংশ রাজত্ব করেছে। তাহলে দেখো এখানে এই যে পারমার বংশ পেলাম আমরা। এছাড়া এই অংশের মধ্যে দেখো এই অংশটাকে বলা হতো চেদি, এখনকার জব্বলপুর অঞ্চল বলা হয়। সেই চেদি, এখানে চেদি বংশ, চেদি অঞ্চল নাম ছিল তখন, সেখানে কলচুরি বংশ রাজত্ব করতো। আর এখনকার যে বুন্দেলখণ্ড অঞ্চল সেইখানে চন্দেল বংশ রাজত্ব করতো। তাহলে এতগুলি শক্তির উত্থান পতন হয়েছে। আর এই সময়ে আমরা যদি দেখি সমসাময়িক সময়ে অলরেডি বাংলায় পাল বংশ শক্তিশালী, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ শক্তিশালী, আর এই যে উত্তর পশ্চিম অঞ্চলে আমরা বলবো প্রতিহারা শক্তিশালী। এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তাহলে এইবার এখানে আমাদের বলতে হবে যে এই যে হর্ষবর্ধনের যে বিজিত অঞ্চল, সেই অঞ্চল যখন আবার কতগুলি ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় হর্ষবর্ধন মারা যাওয়ার পরে, আর এই ছোট ছোট শক্তির উত্থান পতন চলতে থাকে এবং তাদের যদি টাইম লাইন তোমাদের মোটামুটি একটা আইডিয়ায় রাখতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে মূলত আমরা অষ্টম যে সেঞ্চুরি, তাহলে অষ্টম শতক থেকে 13 শতক পর্যন্ত আমাদের নর্মালি মনে রাখতে হয়। তবুও তোমাদের যদি দেখো হর্ষের পরে উত্তর ভারত যদি আমরা দেখি, এটাকে তোমাদের জন্য একটু বড় করে দিচ্ছি আমি, তোমাদের সুবিধা হবে। ওকে, এটাকে যদি তোমরা মনে রাখো তাহলে দেখো গুজরাটের সোলাঙ্কি বংশ 940 থেকে 1244 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, মালবে হচ্ছে অবধ বংশ, তারপরে প্রতিহারা 9th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরি পর্যন্ত, তারপরে প্রতিহারারা ছোট হয়ে যায় কনৌজ অঞ্চলে, কনৌজে প্রতিহারারা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে গাহরবাল বংশ 11th থেকে 12th সেঞ্চুরি, তারপরে পারমান বংশ রাজত্ব করেছে। বুন্দেলখণ্ডে চান্দেল বংশ তখন 9th সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরি, চেদিতে কলচুরি বংশ বর্তমানে জব্বলপুর 7th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি পর্যন্ত এদের অস্তিত্ব ছিল, দিল্লি আজমেরে চৌহান বংশ 11th থেকে 13th সেঞ্চুরি পর্যন্ত এদের অস্তিত্ব সেই সময় বিদ্যমান ছিল। কিন্তু এখানে দেখো তোমাদের মনে রাখতে হচ্ছে কি, এগুলিতে পেলাম আমরা, তাহলে সবার আগে আমরা পাচ্ছি হচ্ছে প্রতিহারা ডাইনাস্টি। ওকে, তাহলে প্রতিহারা ডাইনাস্টি যখন সবার আগে আমরা পড়ছি, তাহলে প্রতিহারাদের পরিচয় নিয়ে একটু বিতর্ক রয়েছে। প্রতিহারাদের পরিচয় নিয়ে আমরা যদি প্রথমেই বলি, কিছু কিছু মতভেদ রয়েছে। সেটা কি, অনেকে বলেন যে ওই যে যখন থেকে মগধে হর্ষঙ্ক বংশের সূচনা হয় বা সাম্রাজ্যবাদের সূচনা হয় সেই সময় থেকে ভারতবর্ষে অলরেডি বৈদেশিক আক্রমণ শুরু হয়ে গিয়েছিল।
আর এই বৈদেশিক যারা এসেছিলেন, ওই শক, পহল্লব, ঠিক আছে, ব্যাকটেরীয় গ্রিক, এরাই নাকি পরবর্তীতে একত্রিত হয়ে এই যে যোদ্ধা হয়, শক্তিশালী হয়, এবং তারাই পরবর্তীতে প্রতিহারা নামকরণ হয়। অনেকে বলেন যে না, গুর্জরা দেশ বলে একটি অঞ্চল ছিল এই রাজস্থান আর আমাদের গুজরাট অঞ্চলের কোনো অঞ্চলে, সঠিক এরিয়া এখনও জানা যায়নি, তবে ওই অঞ্চলেই ছিল এবং সেখানে এরা বসবাস করতো আগে থেকে। এখনকার এই যে রাজস্থানের যে মরু অঞ্চল, সম্ভবত সেই অঞ্চলটাকেই মনে করা হয়, আর এই জন্য এদের গুর্জরা প্রতিহারা বলা হয়ে থাকে। আর প্রতিহারারা নিজেদেরকে পরিচয় দেন কি বলে, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রতিহারা কথাটার অর্থ হচ্ছে বেসিক্যালি, ইংরেজি প্রতিশব্দ যদি বলি তাহলে ডোর কিপার, দ্বাররক্ষী। তো যেহেতু লক্ষণ রামচন্দ্রের দ্বাররক্ষী ছিলেন, আমরা অলরেডি এই পৌরাণিক যে রামায়ণ সেখানে দেখি, তাহলে সেই লক্ষণের বংশধর বলে নিজেদেরকে এরা পরিচয় দিয়ে থাকে। তো এই হলো প্রতিহারাদের নিয়ে মূল বক্তব্য। আমাদের শুরু করতে হবে যে এই প্রতিহারা বংশের স্থাপনা যিনি করেছিলেন তার নাম হচ্ছে হরিশ্চন্দ্র, আর প্রতিহারা বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে প্রথম নাগভট্টকে। আর এই প্রথম নাগভট্ট 725 থেকে 740 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই বংশের সিংহাসনে ছিলেন। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে এই রাজস্থানের মরু অঞ্চলের দিক থেকে মালব এই অঞ্চল পুরো দখল করে ফেলে তারা। আর এই প্রথম নাগভট্টের পরে যখন বৎসরাজ এই প্রতিহারা সিংহাসনে বসে, তখনই ত্রিশক্তির সংগ্রাম হয়। এই ত্রিশক্তি বলে প্রতিহারা, পাল এবং এদিকে রাষ্ট্রকূট, সবারই কনৌজ অধিকারকে কেন্দ্র করে মেন দ্বন্দ্ব ছিল এবং নিজেদের মধ্যে কেউ যাতে আধিপত্য অর্জন না করতে পারে, এটাই ছিল মূল গল্প। তাহলে ত্রিশক্তির সংগ্রাম শুরু হয় এবং এই ত্রিশক্তির সংগ্রামে দেখো, প্রথম গল্প আমরা যদি বলি, বৎসরাজ এই রাষ্ট্রকূট রাজা ধ্রুবের কাছে হেরে তিনি রাজস্থানের মরু অঞ্চলে পলায়ন করেন। অতএব এইখানে প্রতিহারাদের যে গৌরব সেটা কিছুটা অস্তমিত হয়। সেখান থেকে পরবর্তীতে দ্বিতীয় নাগভট্ট পুনরায় এই প্রতিহারাদের গৌরবকে উদ্ধার করেন এবং দ্বিতীয় নাগভট্ট সময়ে আবার পুনরায়, আমি শুধু শর্টটুকু পড়ছি কারণ এমনিতেই তোমাদের এখানকার ইতিহাস কিন্তু বেশ গণ্ডগোল হয়েছে। দেখো, দ্বিতীয় নাগভট্ট সিন্ধু অঞ্চল অধিকার করেন, বাংলা আক্রমণ করেছিলেন, বাংলা রাজাকে হারিয়েছিলেন ধর্মপালকে, ত্রিশক্তির মধ্যেই পড়ে। তো এই দ্বিতীয় নাগভট্ট পুনরায় আবার কিন্তু হেরে গিয়েছিলেন ওই রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দর কাছে। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখি যে তৃতীয় গোবিন্দর কাছে হেরে গেলেন ঠিকই, কিন্তু তিনি আবার নাকি কনৌজে সেই সময় দখল এনে কনৌজে রাজধানী স্থানান্তর করেছিলেন। আবার কেউ কেউ বলেন যে না, এই দ্বিতীয় নাগভট্টের পরে সিংহাসনে বসেন মিহির ভোজ, আর এই মিহির ভোজই প্রকৃত অর্থে কনৌজে রাজধানী স্থানান্তর করেছিলেন, কনৌজ দখল করেছিলেন। তো এই হলো আমাদের পড়তে হয়। আর মিহির ভোজকে শ্রেষ্ঠ রাজা বলে মনে করা হয়। তিনি মূলত প্রথমে পাল, রাষ্ট্রকূট, কলচুরি সকলের কাছে হেরেছিলেন, কিন্তু তারপরেও প্রতিহারা রাজ্যের সর্বোচ্চ সাম্রাজ্যের বিস্তার তার সময় হয়েছিল। মনে রাখতে হয় শুধু জারবীয় পর্যটক সুলেমান, সেই সুলেমান হচ্ছে এই মিহির ভোজের রাজসভায় এসেছিলেন বা সমসাময়িক। এরপরে মহেন্দ্র পাল সিংহাসনে বসেন। তো এই মহেন্দ্র পাল যখন সিংহাসনে বসেন, এর সম্পর্কে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে পরীক্ষায় আসার জন্য। তোমরা সবাই জানো রাজশেখর, তাহলে রাজশেখর মূলত এই মহেন্দ্র পালের সভাসদ ছিলেন। এই যে প্রবন্ধ কোষ লিখেছেন যে গুজরাটের ইতিহাস সম্পর্কে, সেটাই লিখেছিলেন হচ্ছে রাজশেখর। তো মহেন্দ্র পালের পরে আমরা পাবো যে বেসিক্যালি মহিপাল সিংহাসনে বসেন। তারপরে দ্বিতীয় ভোজ সিংহাসনে বসেন, দ্বিতীয় ভোজের পরে দেবপাল সিংহাসনে বসেন। এই যে দেবপালের সময় থেকেই প্রতিহারারা ছোট হতে থাকে। আর দেবপালের পরে আলটিমেটলি সময় পেরিয়ে গেছে কিন্তু ইতিমধ্যে অনেক, আমরা এক লাফে চলে আসছি রাজ্যপাল যখন এই প্রতিহারাদের সিংহাসনে, তখন সময়টা 1018। ইতিমধ্যে ভারতবর্ষে বারংবার সুলতান মাহমুদের যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। তা 1018-তে সুলতান মাহমুদ যে কনৌজ লুণ্ঠন করেছিলেন, সেই সময় সেই কনৌজের সিংহাসনে ছিলেন। আমি কেমনই কি বললাম যে দ্বিতীয় ভোজের পর আস্তে আস্তে ছোটো চলতে থাকে এবং সেখান থেকে ধীরে ধীরে আলটিমেটলি কনৌজে তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যর যে পরিসর সেটা সীমিত হয়। আর কনৌজে সেই সময় এই প্রতিহারাদের রাজ্যপাল সিংহাসনে, আর এই রাজ্যপালের সময় কনৌজ লুণ্ঠন করেছিলেন।
ওকে, তিনি চন্দেল আক্রমণে মূলত নিহত হন এবং আমরা প্রতিহারা বংশে শেষ হয়। এবার এর পরের থেকে তাহলে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যে আমরা কনৌজে, এরপরে গাহরবাল বংশ। ওকে, আর এই গাহরবাল বংশের স্থাপনা করেছিলেন চন্দ্রদেব। কনৌজে গাহরবাল বংশ, কনৌজের এই গাহরবাল বংশের স্থাপনা চন্দ্রদেব করেছেন এবং তারপরে সিংহাসনে বসেন গোবিন্দচন্দ্র। সাম্রাজ্যে চরম বিস্তার হয়। মদনচন্দ্র তখন তৃতীয় মাহমুদ আক্রমণ করেন, এই যে আরবীয় বা তুর্কি আক্রমণ যে সেই সময় শুরু হয়ে গিয়েছিল, তৃতীয় মাহমুদের সমসাময়িক তিনি। আর এখান থেকে আমাদের পড়তে হয় যে তারপরে জয়চন্দ্র যখন সিংহাসনে, মাঝখানে অনেক সময় পেরিয়েছে, জয়চন্দ্র যখন সিংহাসনে তখন মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন। এই মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের স্টোরি তোমরা সবাই জানো যে প্রথমবার 1191-তে আমরা পাচ্ছি, একটু পরে আমরা পাবো যে মোহাম্মদ ঘুরি বেসিক্যালি 1191-এ তরাইনের যুদ্ধে প্রথমে পরাস্ত হয়েছিলেন তৃতীয় পৃথ্বীরাজের কাছে। তারপরে তিনি 1192-তে তরাইনের দ্বিতীয় যুদ্ধে এই তৃতীয় পৃথ্বীরাজকে হারান। তারপরে তিনি কনৌজ আক্রমণ করেন। আর এই কনৌজের সিংহাসনে তখন জয়চন্দ্র, যার সঙ্গে চান্দুয়ার যুদ্ধ হয়েছিল 1194 সালে। শুধু এই অংশের ইম্পর্ট্যান্ট কথাগুলি কিন্তু আমি বলছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এমনিতেই এই অংশটা বিভিন্ন বইয়ে স্পষ্ট নেই। ওকে, তাহলে চান্দুয়ার যুদ্ধ 1194-তে এই যে মোহাম্মদ ঘুরির আক্রমণ, জয়চন্দ্র সেই সময় পরাজিত হন। আর এখানেও হরিশ্চন্দ্র হচ্ছে শেষ রাজা। তো এই গেল আমরা পেলাম মূলত। আর এই সূত্র থেকেই আমরা যদি বলি দিল্লি আজমেরে সেই সময় চৌহান বংশ বা চাহমানা বংশ, এই রাজা অজয় হচ্ছে এই চৌহান বংশ বা চাহমানা বংশের স্থাপনা। এখনকার যে আমরা বলি সম্বরলেকের পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চল জুড়ে এদের প্রথম আদিবাসের স্থান ছিল। সেখান থেকে এই রাজা অজয়ই নাকি আমরা সবাই জানি আজমের নগরের স্থাপনা করেছিলেন। সেখান থেকে ধীরে ধীরে তারা শক্তিশালী হতে থাকেন এবং এই যে বলি না সম্বরলেক বা সেই সময় নাম ছিল শাকম্ভরী, ইভেন এই সম্বরলেকটাও তারাই নির্মাণ করেন বা তৈরি করেন বলে মনে করা হয়। তো এই অজয়ের পরে আমরা জানি প্রথম পৃথ্বীরাজ, তারপরে আরও ডট করে অনেকে বসেছেন, সেটা আমাদের লাগছে না। তৃতীয় পৃথ্বীরাজ যখন সিংহাসনে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, তখনই মোহাম্মদ ঘুরির আক্রমণ, তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাস্ত হয়ে কোনো রকমে প্রাণ হাতে করে ফেরত চলে যান। তারপরের বছর তিনি পুনরায় শক্তি সঞ্চয় করে আসেন। 1192-তে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানের হার হয় এবং সর্বোপরি এই চৌহান বংশের পতন ঘটে 1301 সালে। প্রকৃতার্থে এই যে মোহাম্মদ ঘুরি সেই সময় গঙ্গা যমুনার যে সমভূমি অঞ্চল, যেই গঙ্গা ব্রহ্মপুত্রের মাঝখানে যে সমভূমি, উত্তর ভারতের যে অঞ্চল, সেটাকে ভারতবর্ষের হৃৎপিণ্ড মনে করত এবং সেই কারণেই এই ভারতবর্ষর ওই হৃৎপিণ্ডকে তার দখলে আনার জন্যই তিনি প্রাইমারিলি এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে চিঠি লিখেছিলেন তাকে সহায়তা করার জন্য। পৃথ্বীরাজ চৌহান সেটাকে অস্বীকার করলেই আলটিমেটলি এই যুদ্ধের সূচনা হয় বা তিনি আক্রমণ করেন। তো এই গেল আমরা পেলাম চৌহান বংশ। এবার দেখো চন্দেল বংশ। চন্দেল বংশ বর্তমানে আমি বলেছিলাম যে বর্তমানের বুন্দেলখণ্ড অংশ, কিন্তু তখনকার নাম ছিল হচ্ছে জেজাকাবর্তী। এরা বেসিক্যালি প্রথমে গুর্জরদের অধীনে সামন্ত ছিল। 10th সেঞ্চুরি নাগাদ এরা নিজেরা ধীরে ধীরে স্বাধীন হন, কিন্তু সেই স্বাধীন হতে এদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যেখানে চন্দেল বংশের প্রথম দিকের রাজা ছিলেন বেসিক্যালি নানুকা, বাগপতি, জয়াশক্তি, বিজয়া শক্তি, তারপরে হর্ষ, এইরকম রাজারা ছিলেন। সেখান থেকে এখানে দেখো লিস্ট পাবে তোমরা, রোহিলা, হর্ষ, যশোধর্মন যখন বসেন তখন তিনি স্বাধীন করেন। আর তোমাদের শুধু মনে রাখতে হবে এখানে শেষ রাজা হচ্ছে হামির বর্মন। তাহলে প্রথম রাজা ছিলেন নানুকা। নামগুলো একটু কমন বলে দেখো, বাগপতি, জয়াশক্তি, বিজয়া শক্তি, রোহিলা, হর্ষ, এই কমন নাম। আর এই কমন নাম বলেই বেসিক্যালি পরবর্তীতে তোমাদের জিজ্ঞাসা করবে যে কোন বংশের রাজা। তো এই গেল চন্দেল বংশ। চন্দেলদের সঙ্গে তোমাদের মনে রাখতে হয় কি, দেখো চন্দেলদের যে শিল্প বা স্থাপত্য কীর্তি, সেই স্থাপত্য কীর্তিই তোমাদেরকে মনে রাখতে হবে। তো চন্দেলদের খাজুরাহ মন্দির, লক্ষণা মন্দির, পার্শ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির, এইগুলি সবই সেই সময় নাগারা ফর্ম অফ আর্ট ইউজ হয়েছিল। তা আমাদের এটাই জিজ্ঞাসা করে বারবার করে।
ওকে। চেদিতে কলচুরি বংশ রাজত্ব করতো এবং তাদের রাজধানী সেই সময় ছিল হচ্ছে ত্রিপুরী, আর বর্তমান যে আধুনিক অঞ্চল সেটাকে আমরা বলছি জব্বলপুর। স্থাপনা করেছিলেন ভৌমরাজদেব এবং শেষ রাজা হচ্ছে ত্রৈলোক্যমাল্য। শক্তিশালী রাজা মনে করা হয় হচ্ছে লক্ষণদেবকে। ওকে, এরা মনে করা হয় যে এরাই নাকি অমরকণ্টক মন্দির নির্মাণ করেছেন, কলচুরি আমলেই নির্মাণ হয়েছে। কে নির্মাণ করেছে সঠিক জানা যায় না। মালবী আমরা বললাম পারমার বংশ, পারমার বংশের যে রাজধানী সেটা ছিল হচ্ছে ধারাবর্ষ। ওকে, এই যে আমরা পাচ্ছি এখানে পারমার বংশ, সেই পারমার বংশের রাজধানী ছিল ধারাবর্ষ এবং প্রতিষ্ঠাতা মনে করা হয় অজব দেবকে। তো এই গেল আমাদের মূলত হর্ষবর্ধনের যে অঞ্চল, সেই হর্ষবর্ধনের অঞ্চলে যে নানা শক্তির উত্থান পতন হয়েছিল তার স্টোরি নিয়ে। এবং এই পর্বে আমরা এটা জানলাম। নেক্সট পর্বে আমরা শশাঙ্কের অঞ্চলে যে পাল যুগ সেন যুগের পরবর্তীতে সূচনা হয় সেটার স্টোরি সম্পর্কে জানবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।